নাজির সাহেব ইসরাতের হাত চেপে ধরলেন নিজের হাতের মুঠোয়। পুরো কনভেনশন হল জুড়ে তখন নিস্তব্ধতা। কনে বিদায় দেওয়ার জন্য সকলেই প্রস্তুত। নাজির সাহেবের পাশে দাঁড়ানো নুসরাত ও নাসমিন বেগম, জাইনের পাশ ঘেঁষে দাঁড়িয়ে হেলাল সাহেব ও লিপি বেগম। নাসির সাহেব কথা বলতে গিয়ে চোখ ঝাপটালেন, চশমা টেলে নাকের ডগায় তুলে নিলেন আলগোছে। জাইনের হাতের মধ্যে ইসরাতের হাত চেপে ধরে বললেন, আমার মেয়েরা আমার কাছে অনেক মূল্যবান। আমি আমার দুই রত্নের এক রত্ন তোমার হাতে তুলে দিচ্ছি। আমি জানি তুমি তাকে অনেক ভালোবাসবে, হয়তো বা আমার ধারণার থেকে বেশি। এজন্যই আমি তাকে তোমার কাছে দিচ্ছি। আমি দেখতে চাই তুমি কতটুকু তার দেখভাল ও খেয়াল রাখো। আমি চাই সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তুমি তার গুরুত্ব দিবে। যে কোনো বিপরীত মুহূর্তে সমাজের মানুষ যখন তার বিরুদ্ধে থাকবে, তখন তুমি তার পাশে থাকবে। এটাই আমার চাওয়া তোমার নিকট। যদি কোনোদিন তোমার হৃদয় পরিবর্তন হয়, তুমি যদি তখন তাকে আর ভালো না বাসো, তখন তাকে কষ্ট দিও না। সে হারিয়ে গেলে তাকে খুঁজে বের করো, তাকে আমার কাছে ফিরিয়ে দিও। যদি কখনো মনে হয় তুমি তার দেখাশোনায় কমতি করছো, তার দায়িত্ব নিতে পারবে না, তোমার হৃদয় অন্য কারোর জন্য কম্পন হচ্ছে, তাহলে তাকে আঘাত করো না, তাকে দুঃখ দিও না। আমার মেয়েকে আমার কাছেই ফিরিয়ে দিও দয়া করে। এখন থেকে আমার মহামূল্যবান মেয়ে তোমার দায়িত্বে আমি তোমাকে দিয়ে দিলাম। আমার আশাকে তুমি নিরাশায় পরিবর্তন করবে না, এইটুকু চাওয়া তোমার কাছে আমার। জাইন ইসরাতের হাত নিজের মুষ্টিতে পুড়ে নিয়ে নাসির সাহেবের উপরে চাপা রাখা হাতে বর্ষা দিল। বলে উঠল, আমি কথা দিচ্ছি আপনাকে সৈয়দা ইসরাত নাসির, আমার প্রিয় সহধর্মিণীকে আমি কখনোই কষ্ট স্পষ্ট করতে দিব না। কখনো যদি আমার সহধর্মিণীকে দুঃখ বিষণ্ণতা কষ্ট স্পর্শ করতে চাই, তাহলে প্রথমে তা আমাকে ভেদ করতে হবে। আর তার সাধ্য নেই যে আমি জাইন হেলালকে ভেদ করে গিয়ে আমার স্ত্রীকে স্পর্শ করবে। আমি এটাও কসম করছি আমার খোদার নামে, আমার আগে আমার স্ত্রীর মৃত্যু হলে আমি জাইন হেলাল কখনো দ্বিতীয় বিবাহ করব না। যেদিন আমি ওই কসম ভাঙব, কসম ভাঙার পূর্বেই যেন আমার মৃত লাশ খাটিয়া স্পর্শ করে। আমি আপনার আশা নিরাশায় পরিবর্তন করব না, বিশ্বাস রাখুন আমার উপর। ইসরাতের হাত চেপে ধরে সামনে আগালো জাইন। পেছন থেকে নুসরাত ইরহাম আহানো অগ্রসর হলো তাদের সাথে। কনভেনশন হলের বাহিরে বের হতেই জাইনের মায়ের বাড়ির একদল লোক ঠাট্টা করে বলে উঠলেন, বউ দেখি কাঁদে না। নুসরাত তেরসা সুরে কিছু বলতে নিবে, ইসরাত হাসি হাসি মুখে উত্তর দিল, আমি আমার নিজের বাড়িতেই যাচ্ছি, এখানে কাঁদবো কেন? আজব তো। নুসরাত বলে উঠল, এই ডিজে গান বাজা। ইসরাতের শ্বশুরবাড়ি, আজ নেচে খুদে যাব। ইরহাম সুর টেনে ইসরাতের পেছন থেকে গেয়ে উঠল, বান্ন রে বান্ন মেরি চালি ससुराल को आँखियों में पानी दे गई दुआरा মেমেতি গুদানি লেগাই। গাড়ির সামনে যেতেই ইসরাতের জন্য দরজা খুলে দিল জাইন। ইসরাত ব্যাক সিটে উঠে বসতেই তার লেহেঙ্গা গুছিয়ে ভেতরে ঢুকিয়ে দিল নুসরাত। বলে উঠল, তুই যাওয়ার আগে তোর শ্বশুর বাড়ি ইনশাল্লাহ আমি পৌঁছে যাব। চিল ব্রো। নুসরাত সরি ইসরাত মৃদু হাসতেই নুসরাত দরজা লাগিয়ে দিল। জাইন ড্রাইভিং সিটের দিকে যেতেই ইরহাম এসে খুলে দিল দরজা। গম্ভীর মুখে ইরহামের স্ত্রীয় চেহারা অবলোকন করে জাইন বলল, থ্যাঙ্কস। জাইন ড্রাইভিং সিটে বসে দরজা লাগিয়ে দিল। গাড়ি স্টার্ট করে অ্যাক্সিলেটরে চাপ দিতেই গাড়ির গতি বৃদ্ধি পেল, আর তা সা সা করে চলে গেল পাশ কাটিয়ে। তারা যেতেই নুসরাত পিছু ফিরল, আর তখনই দেখা মিলল নিহাল মির্জার। লোকটা তার পিছনে দাঁড়িয়ে থাকায় আকস্মিক মুখ দেখে ভয়ে লাফ মেরে উঠেছিল প্রায়।
গোল গোল চোখে তাকিয়ে সৌজন্যতার খাতিরে হেসে বলল, কোনো প্রয়োজন স্যার? আরে আমি স্যার নই, মিন্ময়ের বাবা। নুসরাত দুই ভুঁইয়ের মধ্যিখানে কিঞ্চিত বাজ ফেলে বলে উঠল, মিন্ময়কে? তাকে কি আমি চিনি? ভদ্রলোক ভীষণ অবাক হলেন, বললেন, মা, আমাকে চিনতে পারছো না? আমি মিন্ময়ের বাবা। নুসরাত চোখ ঝাপটালো, মনে মনে নিজেকে হাজারটা গালি দিল। কেন এই লোকের সাথে খাতির করতে গিয়েছিল? এখন না ওই ঘুষখোরের সাথে বিয়ে দিয়ে দেয় এই লোক। নুসরাত ঘাড় কাত করে শুধালো, আঙ্কেল, আমি আপনাকে কোথাও দেখেছি কখনো? আরে মা, এই আধ ঘন্টা পূর্বেই না তোমার সাথে আমার কথা হলো। নুসরাত মাথা চুলকে পাগলের মতো করে বলল, সত্যি? নিহাল মির্জা মেয়েটার অদ্ভুত কাণ্ড দেখলেন, কিছু বলবেন, দেখলেন হাতের মধ্যে ঘষছে। অবাক চোখে তাকাতেই দেখলো সেখান থেকে একটু একটু রক্ত বের হচ্ছে। তারপরও মেয়েটা ঘষাচ্ছে জায়গাটা। নিহাল মির্জার শোনার মতো বিড়বিড় করলো, ডার্ক। নিহাল মির্জা বিস্ময়ে বিমূর্ত আওয়াজে শুধালেন, ডার্ক নেও তুমি? নুসরাত উপর নিচ মাথা নাড়ালো, হাতে তখনও সমান তালে ঘষিয়ে চামড়া লাল করে ফেলেছে। মৃদু কণ্ঠে তুতলিয়ে বলে উঠল, ইয়াবা পাউডার। হঠাৎ হঠাৎ নাইট ক্লাবে গিয়েও দুই তিনটা হুইস্কির বোতল শেষ করি। নাইট ক্লাবেও যাও তুমি? নুসরাত মাথা নাড়িয়ে নিজের জীবনে না করা সকল কথাগুলো ফরফরিয়ে বলে চলে গেল, যেন সব সত্য। মিথ্যে বলতে গিয়েও একবার জিভে বাতল না, বলে উঠল, আমি ব্যালে ড্যান্সার ওখানকার। নিহাল মির্জার এক মুহূর্তের ছেলের সাথে এই মেয়ের বিয়ে দেওয়ার চিন্তা দুলিশাত হয়ে গেল। মেয়েটা নাচওয়ালি, ছি। আর উনি নাকি তার ভদ্র ছেলের জন্য এই মেয়েকে পছন্দ করেছেন। মিন্ময় বাবাকে আবারও ওই মেয়ের সাথে কথা বলতে দেখে দৌড়ে আসলেও থেমে গেল মাঝপথে তাদের বাক্যে। নুসরাতের নিজের উপর নেওয়া মিথ্যা দায়গুলো শুনল চুপচাপ। এই মেয়ে এত মিথ্যা কিভাবে বলে? প্রশ্ন করল নিজেই নিজেকে। নুসরাত আরো কিছু বলবে, এর মধ্যেই মিন্ময় এসে তার বাবাকে চেপে ধরল, বলল, এর মেয়ের মাথায় সমস্যা আছে, ছেড়ে দাও ওকে। নুসরাত আর চোখে তাকালো চারদিকে। না, এদিকে কেউই নেই, সবাই ভেতরে। আত্মীয় যারা যাওয়ার তারা চলে গেছে। আকস্মিক মাথা ঘুরিয়ে ইচ্ছে করে পড়ে গেল মাটিতে। বিবি করল, ড্রাগ, ড্রাগ, ড্রাগ পাউডার দিন। নুসরাতকে এমন করে পড়ে যেতে দেখে মিন্ময় ভাবল, সত্যি কিছু হয়েছে। যখন দেখল পিট পিট করে চেয়ে হাসি আটকানোর বৃথা প্রচেষ্টা করছে, তখন দীর্ঘশ্বাস ফেলল। নিজের বাবাকে বগল দাবা করে নিয়ে গাড়িতে বসিয়ে ফিরে আসলো সে। নিষেধাজ্ঞা জারি করলো সে, ফিরে আসা না পর্যন্ত গাড়ির বাহিরে পদক্ষেপ বের না করতে। মিন্ময় ফিরে এসে দেখলো নুসরাত উঠে বসে আছে, হাতের দিকে তাকিয়ে ইশারা করে বলল, এসব কি? এমন রক্ত বের হচ্ছে কেন আপনার? নুসরাত বলে বসলো, মিন্ময় তুষার সামনের ব্যক্তি। ইরহাম মনে করে খ্যাক করে উঠে বলল, আরে ভাই। থেমে গেল পর মুহূর্তে। হাঁটু গেড়ে বসা মিন্ময়ের দিকে তাকিয়ে বলে উঠল, ও সরি, মশা কামড় দিয়েছিল, চুলকানোর জন্য হাত থেকে রক্ত বের হচ্ছে। মিন্ময় হাত বাড়িয়ে নুসরাতের বাড়ানো হাত ধরতে নিবে থেমে গেল। বাড়ানো হাত গুটিয়ে নিয়ে পকেটে পুরল, উপহাস করে বলে উঠল, আপনি চাইলে জীবনে খুব ভালো অভিনেত্রী হতে পারেন। এটা আপনার মতো মাথায় এন্টিটাহীন লোক ভালোই বলেছে। মনে হচ্ছে আমার দেওয়া নাপা এক্সট্রা খেয়ে এই উন্নতি। মিন্ময় হু হা করে হেসে উঠল নুসরাতের কথায়। পরপর আবার দাঁতের পাটির আড়ালে হাসি ডেকে বলে উঠল, আপনি সবসময় এমন হাসি খুশি থাকেন? নুসরাত উপর নিচ মাথা নাড়ালো। মিন্ময় বলে উঠল, আপনার কষ্ট হয় না? নুসরাত বলে উঠল, কষ্ট কেন হবে? কারণ এই জিনিস আছে, আপনার কাছে তা নেই।
তাহলে কষ্ট লাগবে না আপনার? নুসরাত হাত টিস্যু পেপারে দিয়ে মুছে নিল। ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করল, আজ এত ভাব জমাচ্ছেন, বিষয় কি? প্রেমে ট্রেমে পড়ছেন নাকি কোনো রমণীর? মিন্ময় হাসল, ঠোঁটের কোণা বাঁকিয়ে বলে উঠল, প্রশ্নের উত্তর দেননি আপনি। নুসরাত হিয়ালি করে জানতে চাইল, কি প্রশ্ন? আপনার কাছে কোনো জিনিস নেই, কিন্তু অন্য কারো কাছে আছে, তাহলে আপনি কি করবেন? নুসরাত তর্জনী আঙ্গুল থুতনিতে রেখে মেকি ভাবনায় ব্যস্ত হলো। কিছুক্ষণের ভেতর মিন্ময়ের কানের কাছে ভেসে আসলো বজ্রপাতের মতো নির্ঘোষ আধিপত্য বিস্তারকরণকারী নারীকণ্ঠ। আমি আমার পছন্দের জিনিস নিয়ে আপোস করা ভীষণ অপছন্দ করি। যদি পছন্দ হয় তাহলে মালিক সেটা আমাকে নিজ ইচ্ছায় দিবে, নয়তো আমি ছিনিয়ে আনবো। যা আমার তা আমারই। আমি আপোস নয়, ছিনিয়ে আনতে বিশ্বাসী। মিন্ময় ভ্রু উঁচিয়ে জানতে চাইল, আমি যদি আমার সেই পছন্দের জিনিসটা ছিনিয়ে আনতে চাই? নুসরাতের হাসি দীর্ঘ হলো। মিন্ময় শোনার মতো করে বলল, পারবেন না। কেন? উপর পক্ষ আপনার থেকে জেদি। সে নিজের জিনিসের দিকে কেউ চোখ তুলে তাকিয়েছে, তা যদি টের পাই তাহলে চোখ তুলে নিবে। এত বিশ্বাস? উপহাস করেছেন? শুধু জিজ্ঞেস করেছি। নুসরাতকে তেরা চোখে তাকিয়ে থাকতে দেখে পরপর প্রশ্ন ছুড়ল মিন্ময় আবার। উত্তর দিলেন না যে। মিন্ময়ের কথায় নুসরাত শব্দ করে হাসল। তার কাছে উত্তর আছে, কিন্তু দিতে ইচ্ছে করছে না। এমন করে ঠেস দিয়ে বসে থাকতে ভালো লাগছে। শেষ রাতের দিক হওয়ায় ল্যাম্পপোস্টের নিবু হলদে রোশনি এসে মেয়েলি মুখটায় পড়ে অপার্থিব সৌন্দর্যে মুড়ে গিয়েছে। মিন্ময় প্রশ্নাত্মক চোখে তাকিয়ে থাকলো নুসরাতের উত্তরের অপেক্ষায়। ওপাশ নীরব থাকলো অনেক সময়, বলে উঠল, আমি মনে করি আপনার তাকে ভুলে যাওয়া উত্তম। এটা আপনি বলছেন? আমি বলছি, নিজের ব্যক্তিত্বের বাহিরে গিয়ে আপনি অবাঞ্ছনীয় জিনিস পাওয়ার আশা করছেন, যেটা হবে না। মিন্ময় জানতে চাইল, আশাও ছেড়ে দিতে বলছেন? নুসরাত ফিরে তাকালো মিন্ময়ের দিকে। চোখের ভাষা একদম সহজ, নেই কোনো জটিলতা সেখানে। সহসা শীতল কণ্ঠে বলে উঠল, মিথ্যে আশা নিয়ে বাসা বাঁধা, অপেক্ষা করা মূর্খতা। মিন্ময় আবারও প্রশ্ন ছুড়ল, তাহলে অপেক্ষা করতেও মানা করছেন? নুসরাত মেয়েকে হাসল, কপালে কিঞ্চিত ভাঁজ পেলে বলে উঠল, অপেক্ষা সুন্দর, ভীষণ সুন্দর মিন্ময় সাহারিয়ার তুষার মির্জা। কিন্তু সেটা তখনই যখন আশা থাকে যে সে ফিরে আসবে। কিন্তু যখন আপনি জানেন সে আর ফিরবে না, তার ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই, তখন সেই অপেক্ষা আর সুন্দর থাকে না। তখন অপেক্ষা হয়ে যায় নিছক বোকামি। আর আমি মনে করি এই বোকামি আপনি করবেন না। মিন্ময় বলে উঠল, আমি আজ খেয়াল করলাম আপনি ভীষণ গুছিয়ে কথা বলেন। আপনাকে যতটা বোকা ভাবা হয় আপনি ততটা না, খুবই চালাক আপনি। নুসরাত নিজের নিষ্প্রাণ দৃষ্টি সামনে স্থির করল। মিন্ময়কে তার দিক থেকে চোখ সরাতে না দেখে ইতস্তত করে বলে উঠল, চোখ সরান আমার উপর থেকে, আমি অস্বস্তি বোধ করছি। মিন্ময় নিজের চোখ সরিয়ে নিল নুসরাতের উপর থেকে। মৃদু সুরে বলল, সরি আপনার অস্বস্তির কারণ হওয়ার জন্য। নুসরাত আড়ষ্ট কণ্ঠে বলে উঠল, আপনার বাবা গাড়িতে অপেক্ষা করছেন, যান। মিন্ময় উঠে দাঁড়ালো, বলল, আজ তাহলে আসি মিসেস আড়স। জি। মিন্ময় সামনে পা বাড়াতেই নুসরাত ডেকে উঠল, তুষার। মিন্ময় ঘাড় পাকিয়ে পিছু ফিরে এক পলক তাকাতেই নুসরাত বলল, বিয়ে অ্যাটেন্ড করার জন্য আপনাকে ধন্যবাদ। জায়েন গ্রোসারি শপের সামনে গাড়ি থামিয়েছে। অনেকক্ষণ যাবৎ গ্রোসারি শপের ভেতর সে। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর দেখা গেল হাতে কিছু একটা নিয়ে দ্রুত পায়ে এগিয়ে আসছে এদিকে।
ইসরাত গ্লাসের ভেতর থেকে ঠিক ধারণা করতে পারল না জাইনের হাতে কি। যখন ভেতরে প্রবেশ করলো তখন ছোট পলিথিন ব্যাগ এগিয়ে দিল ইসরাতের দিকে। ইসরাত অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, এটা কি? জাইন গাড়ি স্টার্ট করতে করতে বলল, খুলে দেখো। ইসরাত হাত নাড়াতেই হাতে পড়া ছুরিগুলো ঝনঝন করে উঠল। জাইন তার দিকে ঘাড় কাত করে তাকাতেই ইতস্তত করে বলে উঠল, চুরির শব্দে আপনার সমস্যা হলে বলুন, আমি খুলে ড্যাশবোর্ডে রেখে দিচ্ছি। জাইন তিক্ত কণ্ঠে বলল, আমি আপনাকে বলেছি খুলে রেখে দিতে। ইসরাত বিরস মুখে তাকালো, বলল, আমি মনে করেছি আপনি বিরক্ত হচ্ছেন। জাইন চোয়াল শক্ত করে তাকালো, জিজ্ঞেস করল, আমি বলেছি আমি বিরক্ত হচ্ছে? তা বলেননি, আমি ভেবেছি। জাইন ইসরাতকে কেটে দিয়ে বলে উঠল, এত বেশি ভাবতে হবে না, আপনি একটু কম কম ভাববেন, বুঝছেন? ইসরাত উপনিস মাথা নাড়ালো। পলিথিন ব্যাগের ভেতরে হাত ঢুকাতেই বেরিয়ে আসলো ফ্রোজেন কিছু জিনিস আর লেসের প্যাকেট। আঙুলে ফলস নেলস ব্যবহার করাই লেসের প্যাকেট খুলতে নিয়ে ব্যাগ পোহাতে হলো ইসরাতকে। জাইন সেটা খেয়াল করে গাড়ি চালানো বন্ধ করলো। এক পাশে সাইড করে গাড়ি দাঁড় করালো। ইসরাতের হাত থেকে লেসের প্যাকেটটা নিয়ে নিতেই সে হকচকিয়ে উঠে বলল, আরে আমি পারবো। আপনি এভাবে সব কাজ করে দিলে হবে, আমি কিছু করব না। জাইন গম্ভীর মুখে ইসরাতকে অবলোকন করে বলল, আপনি শুধু শ্বাস নেওয়ার কাজ করুন, এটাই আমার জন্য অনেক বেশি, বাকিটুকু আমি সামলে নিব।